একটি বড় শহরের কাছে দুই বোন থাকতো। বড় বোন মালতী তার স্বামী ও ছেলেকে নিয়ে গ্রামের ছোট্ট একটি বাড়িতে দিনমজুর করে থাকতো। আর ছোট বোন দীপা শহরের এক বিশাল বহুল বাড়িতে থাকতো, যার প্রচুর ধন সম্পদ ছিল। দীপা তার মেয়ের প্রথম জন্মদিন খুব ধুমধাম করে অনুষ্ঠানের আয়োজন করলো। সে তার সব ধনী বন্ধুদের ডাকলো। সেদিন সকাল থেকেই দীপার বাড়িতে বড় গাড়িতে করে লোকজন আসতে লাগলো এবং বিদেশি খাবারের সুগন্ধে সারাদিন ঘুরে মম দীপা, তুমি কি মালতী দিদিকে ডেকেছো? আমি তোমাকে মনে করিয়ে দিয়েছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, সেও চলে আসবে আর খুশিও হবে। শোনো, তুমি বরং অতিথিদের দেখো, আমি একটু আসছি। এই বলে দীপা ভেতরে চলে গেল। আমি কেন আমার ভিখিরি বোনকে ডাকবো? আমার বন্ধুরা পার্টিতে যখন দেখবে আমার আপন বোন ছেঁড়া পোশাকে আসছে, তখন আমার সম্মান তো ধুলোয় মিশে যাবে। দুপুর গড়িয়ে যেতেই সুন্দরী মহিলারা সেজেগুজে দীপার বাড়িতে যেতে লাগলো। রাস্তার এক সরু গলি দিয়ে যেতে তারা দীপার সেই ভাঙ্গা কুটির দেখতে পেলেন। দীপা তখন ঝাড় দিচ্ছিলেন। ও মালতী বোন, তুমি এখনো এখানে? তোমার বোনের মেয়ের আজকে প্রথম জন্মদিন। বিদেশ থেকে রান্নার লোক এসেছে, তুমি এখনো যাওনি? তুমি তো ওর একমাত্র মাসি, তোমার তো এখন ওখানেই থাকা দরকার। মালতী এই কথাটা শুনে চমকে গেলেন। ও হ্যাঁ, আমি ঘরে কাজ করছিলাম, এগুলো সেরেই বেরোবো। হ্যাঁ, শুনলাম ওদের খাবার নাকি এত স্বাদ, সবাই চেটে পুটে খাবে। আচ্ছা, তোমরা যাও, আমি রেডি হয়ে যাচ্ছি। মহিলারা চলে যেতেই মালতীর মুখ লাল হয়ে গেল। আমার আপন বোন, ও আমাকে একবার মনে করলো না? হয়তো সময় পায়নি, না হলে ও আমাকে কেন বলবে না? ও প্রকাশ, শুনছো গো, আজকে নাকি দীপার মেয়ের জন্মদিন। এই মহিলারা বলছিল। আমি তো মাসি হয়ে গেছি, আমার তো যাওয়া উচিত। এটা তো খুবই ভালো খবর, কিন্তু দীপা তো তোমাকে একবারও বলেনি। এছাড়াও ওদের ব্যাপার, তুমি ওখানে গিয়ে অপমানিত হতে পারো। আরে ও হয়তো সময় পায়নি, না হলে ও আমাকে ঠিকই বলতো। হ্যাঁ মা, চলো না, আমিও তো দাদা হয়ে গেছি, আমিও আমার বোনকে দেখবো। এই যে দেখো, আমরা দুজনেই যাচ্ছি, কিছু হবে না, তুমি আর চিন্তা করো না গো। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো, আমার কাজ আছে। আমি বেরিয়ে পড়লাম। এই বলে প্রকাশ কাজে বেরিয়ে পড়ল। আর মালতীও তার ছেলেকে নিয়ে দীপার বাড়ির দিকে হাঁটতে থাকলো। জানিস, আমার কাছে সোনার উপর কোনো মূল্য নেই। এই কম্বলটা আমি অনেক ভালোবাসা দিয়ে বুনেছিলাম, ভেবেছিলাম ওর জন্ম হওয়ার পরে দেব, কিন্তু আজকে আমি এটাই নিয়ে যাই। হ্যাঁ মা, এই কম্বলটা খুব সুন্দর হয়েছে, মাসি দেখে খুব ভালো বলবে। এইভাবে গল্প করতে করতে তারা দীপার প্রাসাদে পৌঁছে গেল। মালতী দীপার প্রাসাদ দেখে অবাক হয়ে গেল। হায় রে, এত লোক, কত দামি দামি পোশাক পরে এসেছে, আর কত দামি দামি গিফট এনেছে। আমার কাছে শুধু এই হাতে বোনা কম্বল। মা, চলো ভেতরে যাই, মাসি কত খুশি লাগছে। ঠিক তখনই দীপার চোখ পড়ে মালতীর দিকে। ও এখানে আসলো কিভাবে? আমি তো ওকে আসতে বলিনি। তুমি একটু অতিথিদের দেখো, আমি একটু আসছি। এই বলে দীপা মালতীর দিকে যেতে থাকলো। দীপা মালতীর দিকে এগিয়ে এলো। অভিনন্দন আমার ছোট বোন, উপরওয়ালা তোমার মেয়ের দীর্ঘ আয়ু দেখ। আমি খুব খুশি হলাম মাসি হয়ে। তুমি এখানে কি ভেবে এলে? আমি তো তোমাকে ডাকিনি। তুমি জানো কত বড় বড় লোক এসেছে, তারা যদি জানে তুমি আমার আপন বোন, তাহলে আমার সম্মান তো থাকবেই না ওদের কাছে। এই কথা শুনে মালতীর চোখ লজ্জায় নিচু হয়ে গেল। তুমি কিছু মনে করো না, আমি এই জন্যই তোমাকে ডাকিনি। ওরা যদি জানে তুমি আমার ছোট বোন, তাহলে আমি ওদের কাছে ছোট হয়ে যাব। আমাকে ক্ষমা করে দে বোন, আমি শুধু তোর খুশির শামিল হতে চেয়েছিলাম। আমি আমার ভাগ্নির জন্য নিজের হাতে কম্বল এনেছিলাম।
আরে, আমার মেয়ের জন্য তো বিদেশ থেকে কম্বল আনা হয়েছে। এসবের কোনো দরকার নেই। তুমি এসো আমার সাথে, স্টোররুমে চলো তো তাড়াতাড়ি। দীপা মালতী ও তার ছেলেকে নিয়ে স্টোররুমের দিকে এগিয়ে গেল। আর শোন দিদি, তুই বাইরে বেরোবি না, আমি যতক্ষণ না তোকে বাইরে যেতে বলবো। এই বলে দীপা সেই ঘর থেকে বেরিয়ে গেল। শোন বাবা, তোর বাবাই ঠিক বলেছিল, আমার এখানে নিমন্ত্রণ ছাড়া আসা একদম উচিত হয়নি। মা, মাসি আমাদের সঙ্গে ওরকম করলো কেন? আমরা কি খুব গরিব বলে? জানি না বাবা, কিন্তু ওখানে আমাদের যাওয়া ঠিক হবে না। তখনই ঠিক সেই স্টোররুমে দীপার দুই বান্ধবী এসে হাজির হলো। তুমি কে ভাই, এখানে একাই বসে আছো? আমি দীপার বড় দিদি। এই কথা শুনে দীপার দুই বান্ধবী খুব হাসতে থাকলো। কি হয়েছে রে, কি বলছে ও? এই মহিলাটা নাকি তোর দিদি, ও সেটাই বলছে। আরে না না, ও তো আমার বাড়ির কাজের লোক, আমার ঘর বাড়ি সব পরিষ্কার করে, তাই ওকে আমি স্টোর রুমে থাকতে বলেছি। তুই ইচ্ছে করে আমার ওদের কাছে ছোট করলি, তাই না দিদি? তুই চাস না আমি তোর থেকে বড়লোক বলে আমি তোর থেকে ভালো থাকি। শোন দিদি, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। আমি আর কোনোদিন তোকে দেখতে চাই না। আমার বান্ধবীর কাছে আমার কোনো মান সম্মান তুই রাখলি না। এখন আবার কি আসলো এই সময়, যাই তো দেখে আসি। দীপা বাইরে যেতেই একটি ভিক্ষুককে দেখতে পেল। শোনো মা, আমাকে কিছু খেতে দাও, আমি কতদিন কিছু খাইনি। দীপার ভিক্ষুটাকে দেখে খুব রাগ হয়েছিল। সে বলল, তুমি চাও তো, সকাল সকাল আমাকে ডিস্টার্ব করো না। আমি ফোনে একটা কাজ করছি, খেয়ে কাজ পাও না, যাও এখান থেকে। দাও না মা, তোমরা তো কত বড় লোক, এই বুড়ো তাকে একটু খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। বললাম না পারবো না, যাও। আমার অনেক কাজ আছে, আমার সময় নষ্ট করো না তো। যাও এখান থেকে, বেরিয়ে যাও। বুড়োটা সেখান থেকে চলে গেল। শোনো মা, আমাকে কিছু খেতে দাও, আমি কতদিন কিছু খাইনি। কিন্তু বাবা, আপনাকে দেবার মতো যে আমার কাছে কিছু নেই এখন। কিন্তু আপনি চলেন আমার সাথে, আমার বাড়ি বেশি দূরে না, আর একটু সামনেই আমার বাড়ি। চলুন আমার সঙ্গে। এই বলে মালতী সেই ভিক্ষুককে নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল। মালতী বাড়িতে এসে সেই ভিক্ষুকের জন্য অল্প কিছু রান্না করলো। এর চেয়ে ভালো খাবার আমার বাড়িতে নেই বাবা, আপনি এটা একটু গ্রহণ করুন, তাহলে আমি একটু খুশি হব। না বেটি, তোর এই খাবারের মধ্যে আছে ভালোবাসা, প্রেম, মায়া, এই খাবার তো অগণিত। তারপর ভিক্ষুক সেই খাবারটি খেলো। বেটি, তুই খুব ভালো মানুষ, কিন্তু তোর চোখে মুখে এত দুঃখ বল আমাকে। তোকে দেখে মনে হচ্ছে তোর সঙ্গে কেউ খারাপ করছে, আমাকে তুই সব খুলে বল। হ্যাঁ বাবা। এই কথা বলে মালতী দীপার সেই ব্যবহারের কথা সব ভিক্ষুককে খুলে বলল। বাবা, সত্যি আমার সেখানে বিনা নিমন্ত্রণে যাওয়া একদম ঠিক হয়নি। দীপা যা করেছে সব ভালোই করেছে। এই কথা শুনে ভিক্ষুক মালতীকে বলল, ঠিক আছে বেটি, তোর এই সত্যতা আর ব্যবহারে আমি খুব খুশি। এই নে এই পুটলি, তা তোর স্বামী এলে তোরা একসাথে এটা খাবি। এই বলে ভিক্ষুক সেখান থেকে চলে গেলেন। ঠিক সেই সময় বিকেলে মালতীর স্বামী ঘরে ফিরে এলেন। ফিরে এসে দেখলেন মালতী খুব কান্না করছে। কি হয়েছে মালতী, তোমাকে এমন লাগছে কেন, আর তুমি কান্না করছো কেন? তখন মালতী দীপার সে ব্যবহারের কথা সব তার স্বামীকে খুলে বললেন, এবং সে সেই ভিক্ষুকের কথাও খুলে বলল। জানো, এক ভিক্ষুক এসেছিলেন, আমাকে একটি পুঁটলি দিয়ে গেছেন, বলেছে তোর স্বামী আসলে তোরা একসঙ্গে বের করে খাবে। তখন তারা তিনজন একসাথেই সে আপেলটি খেলেন। আর কি অবিশ্বাস্য ঘটনা! তখনই সে ভাঙ্গা কুটিরটি একটি রাজপ্রাসাদে পরিণত হলো। আর সেই মুহূর্ত থেকেই মালতীরা খুব বড়লোক ও ধনী হয়ে উঠল। অন্যদিকে
দীপার অবস্থা খারাপ হতে লাগলো। ম্যাডাম, আমি আর আপনাদের বাড়ি কাজ করতে পারবো না, আমি এখন চললাম। আরে যা যা, আমি এখন কি করি? আমি এখন আমার মালতী বোনকেই ডাকি, ও আসলেই আমার সব কাজ ও বিনা পয়সায় করিয়ে নিতে পারবো। এই বলে দীপা মালতীর বাড়ির দিকে রওনা দিল। বাড়ির সামনে যেতেই সে অবাক হয়ে গেল। কি হলো? এখানে তো একটা ভাঙ্গা কুটির ছিল, এই রাজপ্রাসাদটি আসলো কিভাবে? সে মালতীকে গিয়ে সব কথা জিজ্ঞাসা করলো। কি হলো মালতী, তোরা এত বড়লোক হয়ে গেলি কেন? আগে তো তোদের বাড়িটা ভাঙ্গা ঘর ছিল। এক্ষুনি আমাকে বল, তুই কিভাবে এত বড়লোক হয়ে গেলি? মালতী সেই সকালে ভিক্ষুকের কথা সব দীপাকে খুলে বলল। ওহো, সেই ভিক্ষুকটি তো আমার বাড়িতেই সকালে গিয়েছিল, আমি তো ওকে ঘুরিয়ে দিয়েছি। তাহলে সব এগুলো আমারই প্রাপ্য ছিল, এগুলো আমার জিনিস, তুই নিয়ে নিয়েছিস। আমি এক্ষুনি যাব সেই ভিক্ষুকের কাছে, আর গিয়ে তাকে কঠিনতম শাস্তি দেব। এই বলে দীপা বেরিয়ে পড়লো এবং রাস্তায় তার সঙ্গে এক সাধু বাবার দেখা হলো। সাধু বাবা, আপনি বলুন তো, আমি সেই সকালের ভিক্ষুককে কোথায় দেখতে পাবো? সে আমার সঙ্গে বেইমানি করেছে, আমার সব সম্পত্তি সে আমার বড় বোন মালতীকে দিয়ে দিয়েছে। সাধু বাবা বললেন, তোর বোনের সত্যতা ওটা তাকে দিয়েছে। আপনি বললে বলুন, না বললে না বলুন, আমি এখানে ভিক্ষুকের খোঁজ নিতে এসেছি, আমি মালতীর প্রশংসা শুনতে আসিনি। অনেক মূর্খ, তোর মনে এত লোভ আর এত অহংকার তোকে আমি এক্ষুনি অভিশাপ দিচ্ছি। ঠিক সেই সময়ই মালতী দৌড়ে এলো। দাঁড়ান সাধু বাবা। সাধু বাবা, ওকে ক্ষমা করে দেন, ও ছোট মেয়ে, বুঝতে পারেনি, না বুঝে ভুল করে দিয়েছে, আমি ওর হয়ে ক্ষমা চাইছি আপনার কাছে। মালতীর কথা শুনে দীপার মনে খুব মায়া হলো। মালতী আমার জন্য এত ভাবে। সাধু বাবা, আমাকে ক্ষমা করে দেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এরপর দীপা তার সব ভুল বুঝতে পারলো। সে ভাবলো এত অহংকার করা ঠিক নয়। সে তার দিদি ও জামাইবাবুর কাছে ক্ষমা চাইলো। জামাইবাবু, আমাকে ক্ষমা করে দেন, আমার খুব বড় ভুল হয়ে গেছে। ঠিক আছে দীপা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। এরপর দীপা তার ভুল বুঝতে পারলো আর তারা একসাথে সবাই হাসি মজা করে দিন কাটাতে শুরু করলো।